প্রচণ্ড একগুঁয়ে আর একরোখা একজন মানুষ লুব্ধক। সে একা থাকতেই সবচেয়ে বেশি পছন্দ করে। তবে একদিন তার দেখা হয় একটি ছোট্ট কুকুর ছানার সাথে, যাকে সে তার সুখ দুঃখের সঙ্গী বানিয়ে নিয়েছিল। কিন্তু হঠাৎ করে একদিন তার কুকুরটি কোথাও হারিয়ে যায়, আর তার খোঁজ করতে গিয়ে সে জানতে পারে কিছু মানুষ প্রাণীদের সুরক্ষা দেবার নাম করে এক ভয়ঙ্কর সিন্ডিকেট গড়ে তুলেছে, যারা কুকুর হত্যা করে খাসির মাংস বলে চালিয়ে দেয়। আর এই সিন্ডিকেট ধ্বংস করতেই বেরিয়ে পড়ে লুব্ধক, আর তাকে এই কাজে সহায়তা করে কমলিকা। কয়দিন আগে আমাদের দেশেও এমন খাসির মাংস বলে কুকুরের মাংস খাওয়ানোর ঘটনা ঘটেছিল। সেরকমই কিছু সত্য ঘটনাকে এই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যেই গল্পের নাম পারিয়া। এখানে পারিয়া বলতে রাস্তায় থাকা কুকুরদের বোঝানো হয়েছে, যাদের কোনো মালিক নেই। চলুন তাহলে দেখে আসা যাক লুব্ধক সেই সমস্ত পারিয়াদের রক্ষা করতে কি করে, আর কিভাবে এই সিন্ডিকেটকে চিরতরে শেষ করে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই মুভির কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা একজন ব্যক্তিকে দেখি, যে কিনা নিজের ঘরেই এক্সারসাইজ করছিল। মূলত সেই হচ্ছে আমাদের আজকের গল্পের মেইন ক্যারেক্টার। তো কিছুক্ষণ পরই দেখা যায় সে নিজের ব্যালকনিতে যায়, যেখান থেকে সে দেখতে পায় তাদের এলাকায় কিছু লোক একটা ভ্যান নিয়ে প্রবেশ করে। এরপর দেখা যায় সেই ভ্যান থেকে দুজন লোক নেমে আসে, আর তারা এলাকার রাস্তার কুকুরদেরকে খাবারও খেতে দেয়। আর কিছুক্ষণ পরই দেখা যায় তারা ঠিক সুযোগ বুঝে সেই কুকুরদের ধরে ফেলে আর ওই ভ্যানে উঠিয়ে নেয়। আমরা বুঝতে পারি সেই ভ্যানটা স্ট্রিট ডগদের ধরার জন্যই এলাকায় এসেছিল। তো পরের দৃশ্যে আমরা দেখি আমাদের এই গল্পের হিরো একটা কারখানায় কাজ করছিল, আর এখানে আমরা জানতে পারি তার নাম লুব্ধক। সে অনেক বেশি গম্ভীর স্বভাবের, কারো সাথে না পারতে কথাই বলে না, সারাদিন চুপচাপ গম্ভীরভাবে কাজ করে যায়। এমনকি কেউ যদি তার সাথে কথা বলতেও আসতো, তাও সে ভালোভাবে কথার জবাব দিত না। সে শুধুমাত্র মনোযোগ দিয়ে নিজের কাজই করে যেত, আর কোনো দিকেই তার ধ্যান ছিল না। সে একদম রোবটের মতো কাজ করত, আর বেশিরভাগ সময় একা থাকতেই পছন্দ করত। তো একদিন তাদের কারখানার একজন সহকর্মী লুব্ধকের সাথে কথা বলতে আসে, কিন্তু দেখা যায় সে তার কথার কোনো জবাবই দেয় না। যখন সেই সহকর্মী তার সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করার চেষ্টা করতে থাকে, তখনই লুব্ধক অনেক রেগে যায় আর তার হাতই মোচড় দিয়ে ধরে। আমরা বুঝতে পারি সে খুবই অ্যান্টি সোশ্যাল। তার সামাজিকতা মানুষজন একেবারেই পছন্দ না, আর অনেক বেশি অ্যারোগেন্টও সে। কেউ তার সাথে কথা বলতে আসলে বা বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতে চাইলে সেই বিষয়টা খুব নেগেটিভ ভাবে নেয়। এখন তার এই স্বভাবের কারণ কি, আর সে কেন সবসময় এত বেশি গম্ভীর হয়ে থাকে, এসব তো আমরা গল্পের সামনেই জানতে পারবো। তো দেখা যায় প্রতিদিন সে নিজের মতো কাজ করে আবারও বাড়িতে ফিরে যায়। আর এখানে আমরা জানতে পারি লুব্ধক বাড়িতেও একাই থাকে, তার আপন বলতে কেউই নেই। তো যাই হোক, বাড়িতে এসে সে প্রত্যেক দিনের মতো ফ্রেশ হয়ে নেয়। পরে সে পাশের একটা ছোট্ট ভাঙা হোটেলে খাবার খেতে যায়। দেখা যায় সেখানে একটা বৃদ্ধ মহিলা ছিল, আর এই মহিলাই এই হোটেলটা চালাতো। আর এই হোটেলের নাম ছিল শান্তির হোটেল। বৃদ্ধারও এই পৃথিবীতে কেউই ছিল না। এই হোটেল থেকে যা ইনকাম হতো সে ওটা দিয়েই চলতো। এভাবেই তার দিন কাটতো। তবে হ্যাঁ, তার জীবনে কেউ না থাকলেও কিছু কুকুর ছিল, যাদেরকে সে নিজের সন্তানের মতোই লালন পালন করত। কুকুরগুলো ছিল সেই এলাকারই স্ট্রিট ডগ। তো দেখা যায় বৃদ্ধা তার হোটেলের প্রতিদিনের উচ্ছিষ্ট আর বেঁচে যাওয়া খাবার সেই কুকুরদেরই খেতে দিত। এতে করে এলাকার সব কুকুরই বৃদ্ধার খাবারের দোকানের সামনে ভিড় করে থাকত, আর এসব বৃদ্ধারও খুব ভালো লাগতো। তবে বোঝা যায় এলাকার মানুষজনের এটা পছন্দ ছিল না। যাই হোক, তো প্রতিদিনের মতো লুব্ধক একদিন রাতেও কাজ শেষে খাবার খেতে এই বৃদ্ধার হোটেলে যায়। বৃদ্ধা তখন বুলু নামের তার এক কুকুরকে খুঁজে পাচ্ছিল না, তাই সে বাকি সব কুকুরকে খাবার দিয়ে বুলুকে ডাকতে থাকে। কিন্তু অনেক ডাকার পরেও বুলু আসে না। তো হোটেলে খাবার খেতে আসা দুজন লোক বৃদ্ধাকে তখন পাগল বলে নিজেরাই হাসাহাসি করতে থাকে, কেননা সে একটা রাস্তার কুকুরের জন্য এত বেশি চিন্তিত ছিল, যা তাদের কাছে হাস্যকর হলেও বৃদ্ধার কাছে এটা খুবই চিন্তার বিষয়। তো সেখানে লুব্ধক সহ আরো কিছু কাস্টমার এসে খাবারের জন্য তাড়া দেওয়ায়
বৃদ্ধা কুকুরদের রেখে হোটেলের ভেতরে চলে আসে তাদেরকে খাবার দেওয়ার জন্য। তো হোটেলে খাবার খেতে থাকা সেই দুজন ব্যক্তি লুব্ধককে দেখে বলতে থাকে সে প্রায় 6 মাস যাবৎ এখানে এসে খাবার খায় আর পাশেই কোথাও একটা থাকে, কিন্তু কখনোই সে কারো সাথে কথা বলে না, এমনকি কারো দিকে তাকায়ও না। তো বৃদ্ধা এসে লুব্ধককে তখন তার খাবার দেয়। তো কিছুক্ষণ পরেই এলাকার কিছু বখাটে ছোকরারা বৃদ্ধার হোটেলের সামনে আসে আর তারা বৃদ্ধাকে কুত্তা বুড়ি বলে সম্বোধন করছিল। এতে বৃদ্ধা বেশ রেগে যায় আর সেই বখাটে ছেলেগুলো বৃদ্ধাকে বলতে থাকে সে কি বুলুকে খুঁজছে। বুলুর কথা শুনেই তো বৃদ্ধা খুব চিন্তিত হয়ে যায় আর তাদেরকে জিজ্ঞেস করতে থাকে তারা কি আসলেই বুলুকে দেখেছে কিনা। সে কোথাও খুঁজে পাচ্ছে না। তখনই সেই বখাটেগুলো শয়তানি করে বলতে থাকে বুলু তো চাঁদের দেশে চলে গিয়েছে, তুমি এটাও জানো না। এই কথা শুনেই বৃদ্ধা খুব রেগে যায়। তখনই তারা বৃদ্ধাকে আরো বেশি খেপাতে থাকে। এরপর তারা বলে কিছুদিন পরে বৃদ্ধার এই দোকান বুলডোজার দিয়ে পিষে ফেলা হবে, সেই সাথে বৃদ্ধার সব কুকুর সহ তাকেও ভ্যানে করে উঠিয়ে নিয়ে যাওয়া হবে। তো আমরা এখানে ভালো করেই বুঝতে পারি যে এরাই এলাকার কুকুরদের ধরে নিয়ে যাওয়ার চক্রের সাথে জড়িত। আর এই এলাকার লোকজনও কুকুরদের খুব একটা পছন্দ করত না। যাই হোক, তো বৃদ্ধার সাথে অনেক তর্ক করে তারা সেখান থেকে চলে যায়। এদিকে লুব্ধক যখন সেই খাবার খাচ্ছিল তখনই সে পায়ের কাছে কিছু একটা অনুভব করে আর দেখা যায় এটা তো একটা কালো রঙের কুকুরছানা। সে তার পায়ের কাছে ঘুরঘুর করছে। কুকুরছানাটি দেখতে খুবই কিউট। তো এটা দেখে লুব্ধক সেই কুকুরছানাটিকে নিজের খাবার থেকে কিছু খাবার দেয়। আমরা বুঝতে পারি লুব্ধক বাইরে থেকে যতই কঠোর দেখাক নিজেকে, কিন্তু তার ভেতরে সুন্দর একটা মন রয়েছে আর সে পশু পাখিদের অনেক বেশি ভালোবাসে। তো কিছুক্ষণ পরেই দেখা যায় আবারও সেই বখাটেগুলো বৃদ্ধার দোকানের সামনে দিয়ে বাইক নিয়ে যায় আর যাওয়ার সময় তারা অনেকগুলো বাজি ফোটাতে ফোটাতে যায়। এতে করে সেই কুকুর ছানাটি বেশ ঘাবড়ে যায়। লুব্ধক তখন তার মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করে। এরই মধ্যে লুব্ধকের ওই কুকুর ছানাটির সাথে বেশ সখ্যতা গড়ে ওঠে। অন্যদিকে আমরা দেখি এলাকায় সেই ভ্যান থেকে বেশ কয়েকটা কুকুর নামানো হচ্ছে আর একজন লোক হিসেব করছে আজ কয়টা কুকুর আনা হয়েছে। তো এরপর সেই লোক নন্দর মাংসের দোকান নামক একটা জায়গায় যায় আর সেই দোকানের মালিক নন্দকে জানায় তারা কুকুর নিয়ে চলে এসেছে। এরপর নন্দ নিজের গোপন ফ্যাক্টরিতে ঢোকে। সেখানে আমরা খাঁচার ভিতর অনেক কুকুরকে বন্দি অবস্থায় দেখতে পাই। সেখানে একজন ব্যক্তি মাংস কাটছিল। তো কিছুক্ষণ পরেই দেখা যায় নন্দ রক্তাক্ত অবস্থায় ফিরে আসে। আর এখানে আমরা বুঝতে পারি মূলত এই জায়গায় নন্দ রাস্তা থেকে কুকুরদের ধরে নিয়ে আসে আর তাদেরকে জবাই করে। আর সেই মাংসই সে খাসির মাংসের নাম করে বিক্রি করত বিভিন্ন হোটেলগুলোতে। আর কিছু বিদেশি ক্রেতাও ছিল যারা কুকুরের মাংসই কিনত। আর তার এই ফ্যাক্টরিতে মূলত এসব কাজই হতো। তো কুকুর জবাই করার পরে নন্দ নিজের গেটআপ পুরোপুরি চেঞ্জ করে ফেলে। এরপর দেখা যায় সে দামি একটা গাড়িতে করে কোথাও চলে যায়। আমরা বুঝতে পারি সে কোনো বড় সিন্ডিকেটের সাথে জড়িত। তো পরদিন বৃদ্ধার হোটেলের সামনে একটা এনজিও থেকে কিছু মহিলা আসে যারা কিনা স্ট্রিট ডগদের নিয়েই কাজ করত। তো এই এনজিওর প্রধান সংঘমিত্রা আর তার অ্যাসিস্ট্যান্ট কমলিনী আর নন্দিনী, তারা সেই এলাকায় এসে কুকুরদের খোঁজ খবর নিতে থাকে। দেখা যায় তারা লুব্ধকের সেই কালো কুকুরছানাটিকে ভ্যাকসিন দিচ্ছিল। তখনই এলাকার সব লোকেরা সেখানে চলে আসে আর খুব চিল্লাপাল্লা করতে শুরু করে দেয়। তারা অভিযোগ জানাতে থাকে এলাকার এই কুকুরগুলোর জন্য তাদের অনেক বেশি অসুবিধা হয়। তারা বলতে থাকে এনজিও থেকে এসব আদিক্ষেতা না করে যেন এই সমস্ত রাস্তার কুকুরদের এখান থেকে নিয়ে চলে যায় তারা। তো এখানে সংঘমিত্রার সাথে এলাকার লোকেদের বেশ কথা কাটাকাটি হয়। সেই সময় বৃদ্ধা এসে এলাকার লোকেদের গালাগালি করতে শুরু করে। তখন তারা সেখান থেকে চলে যায়। সেই সময় সংঘমিত্রা বৃদ্ধাকে বলে সে যেন কোনো চিন্তা না করে, তারা প্রতি সপ্তাহে এসে বৃদ্ধার কুকুরদের দেখে যাবে। এই সময় বৃদ্ধা জানায় তার কুকুর বুলু হারিয়ে গিয়েছে। সে বেশ ইমোশনাল হয়ে যায়, কেননা সে ছোটবেলা থেকেই তাদের সকলকে লালন পালন করে বড় করেছে। সে আরো জানায় রামেশ নামের এলাকার এক প্রমোটারের লোকেরা সবসময় এসে তাকে হুমকি দিয়ে যায় আর গত রাতেও হুমকি দিয়েছে। তার ধারণা রামেশের লোকেরা কিছু একটা করেছে, কেননা তারা চায় বৃদ্ধার হোটেল এখান থেকে উঠিয়ে দিতে, যাতে করে তারা তাদের বিল্ডিং এর গেট এখানে বানাতে পারে। এসব শুনে সংঘমিত্রা বৃদ্ধাকে নিয়ে কাছের এক পুলিশ স্টেশনে চলে যায় এই সব কিছুর বিরুদ্ধে কমপ্লেইন করার জন্য। কিন্তু
কিন্তু দেখা যায় পুলিশ এর বিরুদ্ধে কোনো অ্যাকশনই নেয় না, উল্টো বলতে থাকে সেই কুকুরের দাম কত, কোনো প্রাণীর দাম যদি 50 টাকার বেশি না হয় তবে তারা এই সম্পর্কে কিছুই করতে পারবে না। আর এটাই সরকারের নিয়ম। আর তারা এই বিষয়টা নিয়ে বিভিন্নভাবে হাসাহাসিও করতে থাকে। এরপর তারা সংঘমিত্রাকে বলে এসব কুকুর নিয়ে বেশি বাড়াবাড়ি না করতে। তো সংঘমিত্রা পুলিশের এমন আচরণ দেখে বলে সে পুলিশের উপর মহলের সাথে যোগাযোগ করবে। তো এখানে কোনো কাজ না হওয়ায় বৃদ্ধা সহ তারা সকলে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যায়। অপরদিকে আমরা লুব্ধককে দেখি, যে কিনা নিজের বাড়িতেই বসেছিল। এখানে সে একটা পারফিউম স্মেল করে আর নিজের অতীতের কিছু স্মৃতি মনে করতে থাকে। এসব মনে করে সে নিজেকে আরো বেশি কষ্ট দিতে থাকে। লুব্ধকের এইসব রহস্য সম্পর্কে আমরা পরবর্তীতেই জানতে পারবো যে কি এমন হয়েছে তার জীবনে যে সে এমন হয়ে গিয়েছে। যাই হোক, তো অন্যদিকে রাতের বেলা রমেশের লোকেরা বৃদ্ধার হোটেলের সামনে আসে আর এখানে ভাঙচুর করতে শুরু করে। তো তখন দেখা যায় আশেপাশের লোকেরা সকলেই এটা দেখে, কিন্তু কেউই বৃদ্ধাকে সাহায্য করতে এগিয়ে আসে না। রমেশও সেখানে উপস্থিত ছিল। তখন বৃদ্ধা রমেশকে এসে অনেক গালাগাল করতে থাকে। তখন রমেশ বৃদ্ধাকে হুমকি দিতে থাকে যেন সে নিজের হোটেল এখান থেকে উঠিয়ে নেয়, কেননা তারা এখানে বড় হোটেল বানাতে চায়, যেটা বৃদ্ধার জন্য হচ্ছে না। তখন বৃদ্ধা জানায় তার জীবন থাকতে সেই জায়গা ছেড়ে কোথাও যাবে না। সে আরো বলে আমি এখানে থাকবো আর আমার বাচ্চারাও এখানে থাকবে, কেউ আমাকে উঠাতে পারবে না। তখন রমেশ বৃদ্ধাকে বলে সে তাকে কিছু টাকা দিবে। তাই বৃদ্ধা যেন সেই টাকা নিয়ে চুপচাপ নিজের কুকুরদের সহ এখান থেকে চলে যায়। কিন্তু রমেশের এইসব কথা শুনে বৃদ্ধা খুবই রেগে যায় আর তাকে একটা সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। এটা দেখে রমেশের লোকেরা বৃদ্ধার দিকেই তেড়ে আসতে চায়। তখনই রমেশ তাদের বাধা দেয় আর সেখান থেকে চলে যায়। রমেশ অনেক বেশি অপমানিত বোধ করেছিল। তো এরপর সে বৃদ্ধার সাথে কি করবে সেটা তো আমরা পরবর্তীতেই দেখতে পাবো। যাই হোক, তো পরদিন সংঘমিত্রা আর কমলিনী এম.এন. শর্মা নামের একজন বড় বিজনেসম্যানের সাথে দেখা করতে যায়। শহরের সব জায়গায় তার আধিপত্য ছিল। সে শহরে পশুপ্রেমী নামে বেশ বিখ্যাত ছিল। এমনকি সে সংঘমিত্রার এনজিওতেও প্রতি মাসে বেশ বড় অঙ্কের টাকা ডোনেট করত। তো দেখা যায় সংঘমিত্রার সাথে তার বেশ ভালো সম্পর্ক। সে বৃদ্ধার ব্যাপারটা মিস্টার শর্মাকেও খুলে বলে। এই সব কিছু শুনে এম.এন. শর্মা রমেশকে ফোন করে। সে তাকে বলে বৃদ্ধ মানুষকে জ্বালাতন না করতে। সে আরো বলে রমেশ যেন শান্তিপূর্ণভাবে এই পুরো বিষয়টা সলভ করে দেয়। তো জবাবে রমেশ বলে সে বিষয়টা সলভ করে দিবে, তার এটা নিয়ে চিন্তা করতে হবে না। তো এখানে আমরা মিস্টার শর্মার হাবভাব দেখে বুঝতে পারি তার চরিত্র খুব একটা সুবিধার না। হয়তো সে বাইরে এক এবং ভিতরে আরেক। অন্যদিকে লুব্ধক কিছু বিস্কুট নিয়ে বৃদ্ধার দোকানে আসে সেই কুকুর ছানাটিকে খাওয়ানোর জন্য। বৃদ্ধা তখন জানায় কুকুর ছানাটি শুকনো বিস্কিট পছন্দ করে না, সে মুরগির মাংস পছন্দ করে। তো এরপর সে লুব্ধককে খাবার খেতে দেয়। এদিকে নন্দ রমেশের সাথে দেখা করে। এখানে আমরা জানতে পারি মূলত নন্দই রমেশকে বৃদ্ধার সেই দোকানটা উচ্ছেদ করার কন্ট্রাক্ট দিয়েছিল, কেননা সে তার ফ্যাক্টরির এন্ট্রি গেট বৃদ্ধার দোকানের জায়গায় বানাতে চাইছিল, যেটা বৃদ্ধার জন্য সম্ভব হচ্ছিল না। তো অনেকদিন হয়ে যাওয়ার পরও রমেশ নিজের কাজ শেষ করতে না পারায় নন্দ তার উপরে বেশ ক্ষিপ্ত হয়ে যায়। রমেশ তখন নন্দকে বলে তার কাজ নন্দের মাংস কাটার মতো অত সহজ না। সে জানায় ওই বৃদ্ধা কিছুতেই নিজের জায়গা ছাড়তে চাইছে না, সে ওখানে নিজের কিছু কুকুর নিয়ে থাকে। এই কথা শুনে নন্দ খুব বিশ্রীভাবে হাসতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখি বৃদ্ধা যখন নিজের দোকানে কাজ করছিল তখন সে তার কুকুর মালতীর চিৎকার শুনতে পায়। তাই সে দ্রুত সেদিকে এগিয়ে যেতে চায়, কিন্তু তখনই কেউ পেছন থেকে তাকে টেনে ধরে আর এখানেই দৃশ্য কাট হয়। পরদিন সকালে লুব্ধক একটা মুরগির দোকানে যায় আর সেখান থেকে কিছু মাংস কিনে নেয়। আমরা বুঝতে পারি সে ওই কুকুর ছানাটির জন্যই খাবার কিনছে। তো সে এইসব নিয়ে যখন বৃদ্ধার দোকানের সামনে যায় সে দেখতে পায় ওই স্থানে অনেক বেশি ভিড় লেগে আছে। সেখানে এলাকার লোকজন সহ অনেক মিডিয়ার লোকও জড়ো হয়েছে। তো এখানেই সে জানতে পারে কেউ গত রাতে বৃদ্ধাকে খুন করেছে, সেই সাথে তার 8টা কুকুরকেও হত্যা করে চলে গেছে। এই সব কিছু দেখে লুব্ধক শকড হয়ে যায়। তাই সে তার কালো কুকুর ছানাটিকে আশেপাশেই খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও পাচ্ছিল না। এদিকে সংঘমিত্রাও নিজের এনজিওর লোকদের নিয়ে সেখানে চলে আসে। সে বিভিন্ন টিভি চ্যানেলে রিপোর্টারদের কাছে ইন্টারভিউ দিতে থাকে।
পুলিশের বড় অফিসারও সেখানে চলে আসে, কিন্তু পুলিশকে দেখে আমরা বুঝতে পারি এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের তেমন কোনো ইচ্ছাই নেই তাদের। তো সেদিন রাতে দেখা যায় লুব্ধক বৃদ্ধার দোকানের সামনে আসে। সে বৃদ্ধার কুকুরদের স্মৃতিই মনে করতে থাকে। এরপর থেকে সে কেবল এই বিষয় নিয়েই ভাবতে শুরু করে দেয়। যখন সে সংঘমিত্রাকে কুকুরদের এই বিষয়টা নিয়ে আন্দোলন করতে দেখে, তখন সে তার এনজিওতে চলে যায় তার সাথে দেখা করতে। আর সেখানে সে তার কুকুরছানাটির ছবি দেখিয়ে সংঘমিত্রাকে জানায় তার কুকুরটি হারিয়ে গেছে। আর সে এটাও জানায় কুকুরটি মূলত সেই বৃদ্ধার ছিল। তো সংঘমিত্রা বলে এই কেসটা এখন পুলিশের কাছে চলে গিয়েছে, তাই তারা চাইলেও এই বিষয়ে এখন কিছুই করতে পারবে না। আর তার ধারণা বড় কুকুরগুলোকে যেহেতু মেরে ফেলা হয়েছে, তবে এই বাচ্চা কুকুরটিও কোনোভাবেই বেঁচে নেই। কিন্তু লুব্ধক খুবই কনফিডেন্সের সাথে বলে বাচ্চাটা বেঁচে আছে। কিন্তু সংঘমিত্রা লুব্ধকের কথায় তেমন একটা গুরুত্বই দেয় না। সে বিভিন্ন অজুহাত দেখিয়ে এনজিও থেকে বেরিয়ে যায়। তো লুব্ধক তখন বুঝতে পারে এখান থেকে সে তেমন কোনো সাহায্যই পাবে না। তো লুব্ধক যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই কমলিনী তার সাথে কথা বলতে এগিয়ে আসে। সে লুব্ধককে জানায় সে অবশ্যই তার কুকুরটিকে খুঁজে পেতে সাহায্য করবে, আর যদি সে তার কোনো খবর পায় তবে সে অবশ্যই তাকে জানাবে। তো লুব্ধক বুঝতে পারে কমলিনী সত্যিই কুকুরদের ভালোবাসে, আর বাকি সবাই কেবলমাত্র নিজের স্বার্থের জন্য এই সব কিছু শো অফ করে। তাই সে নিজের নাম্বার কমলিনীকে দেয়, কিন্তু কমলিনী তার নাম জিজ্ঞেস করার আগেই সে সেখান থেকে বাইক নিয়ে চলে যায়। আর এরপর থেকে দেখা যায় লুব্ধক নিজে থেকেই ইনভেস্টিগেশন করতে শুরু করে। সেই কেসটার সম্পর্কিত সকল ইনফরমেশন কানেক্ট করতে থাকে, যাতে করে সে আসল ঘটনা উদ্ঘাটন করতে পারে। পরবর্তীতে সে পাড়ার ওই বখাটে ছেলেগুলোর কাছে চলে যায়, যারা বুড়ির দোকানে এসে তাকে প্রায়ই হুমকি ধামকি দিত। তো লুব্ধক কুকুরছানাটির ছবি তাদেরকে দেখায় আর জিজ্ঞেস করে তারা কি তাকে কোথাও দেখেছে। কিন্তু সেই ছোকরাগুলো লুব্ধকের কথার কোনো জবাবই দেয় না, উল্টো তাকে নিয়েও হাসাহাসি করতে শুরু করে। এরপরেও লুব্ধক তাদের এই বিষয়ে ভালোভাবেই জিজ্ঞেস করে, কিন্তু উল্টো তারা লুব্ধককে অনেক উল্টো পাল্টা কথা বলতে থাকে। এতেই তো লুব্ধকের মাথা খারাপ হয়ে যায়। তাই সে তাদের সকলকে একে একে মারতে শুরু করে দেয়। এখানে তাদের ভিতর অনেক বেশি ফাইট হয়। লুব্ধক সকলকে খুব বাজেভাবে মারতে থাকে। তারা সকলে একসাথেও লুব্ধকের কিছুই করতে পারছিল না। সে একাই তাদের সকলকে মেরে তাদের অবস্থাই খারাপ করে দেয়। এরপর সে তাদের একজনের ফোন নিয়ে রমেশকে ফোন দেয় আর জানতে পারে রমেশ নিজের পরিবার নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছে। লুব্ধকও তখন সেই ঠিকানায় পৌঁছে যায়। তো রমেশ যখন ওয়াশরুমে আসে, তখন লুব্ধকের সাথে তার দেখা হয়। লুব্ধক তখন রমেশকে খুব বাজেভাবে মারতে থাকে আর বলতে থাকে সে বৃদ্ধাকে কেন মেরেছে আর কুকুরগুলোর সাথে কি করেছে। আসলে লুব্ধক বুঝতে পেরেছিল যে রমেশই বৃদ্ধাকে মেরেছে আর সেই কুকুরগুলোর সাথে কিছু একটা করেছে। তো রমেশও এখানে মার খেয়ে সব সত্যি কথা বলে দেয় যে সে কেন এসব করেছে আর এর পেছনে কারা কারা আছে। তো তার কাছ থেকে সব ইনফরমেশন নিয়ে লুব্ধক তাকে মেরে সেখান থেকে চলে যায়, কারণ রমেশ যা করেছে তার জন্য তার রক্ত গরম হয়ে গিয়েছিল, তাই সে তাকে প্রাণেই মেরে দেয়। তো অন্যদিকে দেখা যায় সংঘমিত্রা আর কমলিনী এমএন শর্মার একটা ইভেন্টে আসে, যেখানে সে কুকুরদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেই সময় এমএন শর্মার কাছে কেউ ফোন করে আর রমেশের খুনের ব্যাপারে জানায়। এটা জানতে পেরে সে বেশ চিন্তিত হয়ে পড়ে। এই খবর শুনে তার চিন্তিত হয়ে পড়ার কি কারণ, এটা তো আমরা গল্পের সামনেই জানতে পারবো। এদিকে পুলিশ এতগুলো খুনের ব্যাপারে জানতে পেরে এই সম্পর্কে ইনভেস্টিগেশন করতে শুরু করে, কিন্তু তারা ঘটনাস্থলে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট পেয়েও সেটা কোনোভাবেই কারোর সাথে ম্যাচ করতে পারছিল না। তো পরদিন লুব্ধক আবারও সংঘমিত্রার এনজিওতে যায়। সেখানে তার সাথে কমলিনীর দেখা হয়। সে কমলিনীকে শান্তনু নামের একজন কুকুর ব্যবসায়ীর ব্যাপারে জিজ্ঞেস করে। কমলিনী জানায় সে সংঘমিত্রার থেকে জেনে তাকে জানিয়ে দিবে। কমলিনী তাকে এটাও বলে যে সে একটা বাড়িতে যাচ্ছে একটা কুকুরকে রেস্কিউ করতে, যেখানকার হাজবেন্ড ওয়াইফ ওই কুকুরটাকে অনেক বেশি টর্চার করে, আর কেউ যদি তাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন নিয়ে সেখানে যায় তবে তারা অনেক বেশি বাজে আচরণ করে। তো সংঘমিত্রা ব্যস্ত থাকায় কমলিনীকেই সেখানে পাঠাচ্ছে এই বিষয়টা হ্যান্ডেল করতে। তো সবকিছু শুনে লুব্ধক কমলিনীকে জিজ্ঞেস করে সে কি সেখানে একা যাচ্ছে। তো কমলিনী হ্যাঁ জানায়। তখন লুব্ধকও তাকে ফলো করে তার পিছু পিছু যেতে থাকে, কেননা তার মনে হচ্ছিল সেই বাড়িতে কোনো একটা সমস্যা হয়ে গেলে কমলিনী সেটা একা ম্যানেজ করতে পারবে না। আর তাকে দেখে মনে হচ্ছিল সে কমলিনীকে একটু একটু পছন্দ করতে শুরু করেছে।
তাই হয়তো তাকে নিয়ে তার চিন্তাও হচ্ছে। তো সেই বাড়িতে গিয়ে কমলিনী সেই বাড়ির মালিককে বলে তারা যেটা করছে সেটা ঠিক করছে না। দিনের পর দিন এভাবে একটা নিরীহ প্রাণীকে অত্যাচার করার কোনো রাইটসই নেই তাদের। যদি তারা ভালোভাবে কুকুরটার দেখভাল না করতে পারে তবে যেন তাদের এনজিওতে কুকুরটা দিয়ে দেয়, তারা ভালো কোনো জায়গায় কুকুরটাকে দিয়ে দিবে। লোকটা তখন কমলিনীর সাথে বেশ বাজে আচরণ করে। সে জিজ্ঞেস করে কেই কমপ্লেন করেছে আর কমলিনীর কাছে কোনো প্রমাণ আছে কি? তো জবাবে কমলিনী বলে অবশ্যই তার কাছে প্রমাণ আছে, আর তারা যেটা করছে সেটা আইনে দণ্ডনীয় অপরাধ। তো লোকটা তখন কমলিনীকে বলতে থাকে সে নিজের টাকা দিয়ে কুকুর কিনেছে, তাই সে যা ইচ্ছা তাই করতে পারে। তো এরপর লোকটা বর্ণনা দিতে থাকে যে সে কিভাবে তার কুকুরকে অত্যাচার করে। এসব শুনে কমলিনী খুব ভয় পেয়ে যায় আর সেখান থেকে বেরিয়ে আসতে চায়, কিন্তু বেরিয়ে আসার সময়ও লোকটা তার সাথে খুব বাজে আচরণ করে। তো কোনোভাবে কমলিনী সেখান থেকে বেরিয়ে আসে। তখনই তার সাথে লুব্ধকের দেখা হয়। সে কাঁদতে কাঁদতে তাকে সমস্ত ঘটনা খুলে বলে। লুব্ধক তখন কমলিনীকে বাড়ি ফিরে যেতে বলে, পরের বিষয়টা সে দেখে নিবে। অন্যদিকে আমরা নন্দকে দেখি, যে কিনা বিদেশে একটা লোকের সাথে কুকুর নিয়ে ডিল করছিল। তখনই কিছু মাতাল ছেলে মেয়ে তার মিটিং এর জায়গায় ঢুকে পড়ে আর তারা নন্দকে উল্টো পাল্টা কথা বলতে থাকে। তখন নন্দের অ্যাসিস্ট্যান্ট তাদেরকে থামানোর চেষ্টা করলেও তারা তার কোনো কথাই শোনে না। পরবর্তীতে আমরা সেই সবগুলো ছেলে মেয়েকে ছাদে বাঁধা অবস্থায় দেখতে পাই। দেখা যায় নন্দ একে একে তাদের সকলকে খুন করে ফেলে, কেননা তারা তাকে বিরক্ত করেছিল। বোঝাই যাচ্ছে এই নন্দ কতটা ভয়ঙ্কর। এদিকে কমলিনী সেখান থেকে চলে যাওয়ার পর লুব্ধক পাশের একটা ফেরিওয়ালার থেকে কুকুরের একটা মাস্ক কিনে নেয়। এরপর সে ওই লোকটার বাড়িতে ঢুকে পড়ে। সে ওই লোকটাকে ঠিক সেইভাবেই মারতে থাকে যেভাবে সে ওই কুকুরটাকে নির্যাতন করত। সে ওই লোকটাকে সিগারেটের ছ্যাঁকাও দেয়। এরপর তাকে বেল্ট দিয়ে অনেক পেটানো পেটায়, এমনকি ফুটন্ত গরম পানি তার শরীরে ঢেলে দেয়, কেননা লোকটাও ঠিক এভাবেই তার কুকুরটাকে নির্যাতন করত। অপরদিকে এনজিওতে কমলিনী সংঘমিত্রাকে সেই বাড়িতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। সে জানায় সেই লোকটা তার সাথে অনেক বেশি বাজে আচরণ করেছে। সবকিছু শুনে সংঘমিত্রা বলে কমলিনীকে একা সে বাড়িতে পাঠানো তার আসলেই ভুল হয়ে গেছে, তবে তাদের ওই বাড়ি থেকে কুকুরটাকে অবশ্যই উদ্ধার করা উচিত। এরপর কমলিনী সংঘমিত্রাকে সেই ব্রিডার শান্তনুর ব্যাপারে জিজ্ঞেস করে। সংঘমিত্রা বলে সে শান্তনুকে চেনে, তার নামে বেশ বদনাম রয়েছে। তাই সে কমলিনীকে জিজ্ঞেস করে সে কেন শান্তনুর ব্যাপারে জিজ্ঞেস করছে। তো জবাবে কমলিনী জানায় সেদিন এনজিওতে যেই লোকটা এসেছিল সেই তার ব্যাপারে জানতে চেয়েছে। তখন সংঘমিত্রা বলে লোকটা একেবারেই পাগল, এত কুকুরের ভেতরে কিভাবে সে বাচ্চা কুকুরটাকে খুঁজে পাবে। তাই সে কমলিনীকে তার নাম জিজ্ঞেস করে। তো কমলিনী জানায় সে তো এখনো তার নাম জানে না, তবে সে জেনে পরবর্তীতে সংঘমিত্রাকে এই ব্যাপারে জানাবে। তো এরপর সংঘমিত্রা কমলিনীকে ওই ব্রিডার শান্তনুর নাম্বার দেয়। কমলিনীও তখন সেটা লুব্ধককে পাঠিয়ে দেয়। পরবর্তীতে দেখা যায় লুব্ধক সেই ব্রিডার শান্তনুর সাথে দেখা করে। সে তাকে তার সেই কুকুর ছানাটির ছবি দেখালে শান্তনু তাকে বলে সে শুধুমাত্র বিদেশি কুকুর নিয়েই কাজ করে, তার কাছে রাস্তার এসব কুকুরের কোনো খবর নেই। তবে লুব্ধক যদি 10,000 টাকা ক্যাশ দিতে পারে তবে সেই কুকুরটাকে খুঁজে এনে দিতে পারবে। লুব্ধক তখন বলে তার এই কুকুরের বাচ্চাটাকেই চাই। শান্তনু তখন হাসতে হাসতে বলতে থাকে সব কুকুরের বাচ্চাই তো এক, রাস্তা থেকে একটা ধরে নিয়ে এসে দিলেই তো হয়। লুব্ধক যেন 10,000 টাকা দিয়ে চলে যায়। তখন লুব্ধক বলে সে এটিএম থেকে টাকা তুলে আনছে। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। তো কিছুক্ষণ পরে সে আবারও সেই কুকুরের মাস্কটা পরে শান্তনুর আস্তানায় চলে আসে। সেখানে এসেই সে শান্তনু আর তার লোকেদের অনেক বাজেভাবে মারতে শুরু করে। সে শান্তনুকে মারতে মারতে খাঁচায় ঢুকিয়ে দেয়, যেই খাঁচাগুলোতে সে কুকুরদের বন্দি করে রাখত। তো লুব্ধক তাকে মারতে মারতে নিজের কুকুরের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তো এত মার খেয়ে শান্তনু বলে সে সত্যি বলছে যে সে রাস্তার কুকুরদের কোনোই খবর জানে না, তাদের নিয়ে কোনো বিজনেস করে না সে। লুব্ধক তখন তাকে জিজ্ঞেস করে তবে কে তাদের খবর রাখে। তো জবাবে শান্তনু এমএন শর্মার নাম বলে। পরবর্তীতে আমরা এমএন শর্মাকে দেখি, যে কিনা নিজের কুকুরকেই খাঁচায় বন্দি করে রাখার নির্দেশ দিচ্ছে, কেননা সে এবারের প্রতিযোগিতায় হেরে গিয়েছিল। এখানে আমরা জানতে পারি মিস্টার শর্মা
এতদিন তার সেই কুকুরটাকে পছন্দ করেছে, কেননা প্রতি বছর সেই কুকুরটা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতো। কিন্তু এই বছর সে চ্যাম্পিয়ন না হওয়ায় সে তাকে খাঁচায় বন্দি করে রাখার নির্দেশ দেয়। তখন তার কর্মচারী এসে জানায় সেখানে দুটো অসুস্থ কুকুর রয়েছে, যদি সেখানে তার কুকুরটাকেও রাখা হয় তাহলে সেও ইনফেক্টেড হয়ে যাবে, আর এতে করে সে মারাও যেতে পারে। কিন্তু তবুও শর্মা এমনটাই করার আদেশ দেয়। আমরা বুঝতে পারি সে অনেক বেশি নির্দয় একজন মানুষ। অন্যদিকে লুব্ধক বাড়ি এসে এমএন শর্মার ব্যাপারে ইন্টারনেটে ঘাঁটতে থাকে। এখানে সে দেখতে পায় শর্মার সাথে সঙ্ঘমিত্রার বেশ ভালো একটা সম্পর্ক রয়েছে। তো পরবর্তীতে সে কমলিনীর সাথে দেখা করতে তার বাড়িতে যায়। তার বাড়িতে লুব্ধক অনেকগুলো রাস্তার কুকুরকে দেখতে পায়, যাদের কমলিনী নিজের বাড়িতে এনে রেখেছে। এখানে কমলিনী লুব্ধককে তার নাম জিজ্ঞেস করে। তো লুব্ধক জানায় যে কমলিনীর যেই নামে ইচ্ছা সে তাকে সেই নামেই ডাকতে পারে। তখন কমলিনী লুব্ধককে বলে, এ আবার কেমন অদ্ভুত কথা। তো কমলিনী এরপর নিজের সম্পর্কে লুব্ধককে বলতে থাকে। এরপর সে লুব্ধককেও তার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু বরাবরের মতোই লুব্ধক তার কথা এড়িয়ে যায়। তখন কমলিনী বলতে থাকে, আপনি তো তেমন একটা সুবিধার লোক নন, তবে একটা বাচ্চা কুকুরকে নিয়ে এত মাথা ব্যথা কেন আপনার? তাকে এত জায়গায় খুঁজে বেড়াচ্ছেন, এমনকি কুকুরদের অত্যাচারের জন্য লোকজনকে শাস্তিও দিচ্ছেন। এ কথা শুনে লুব্ধক বেশ চমকে যায়। তো কমলিনী বলে, সেই হাজবেন্ড ওয়াইফের ভিডিওটা কিন্তু এখন ভাইরাল। তো ফ্ল্যাশব্যাকে আমরা দেখি লুব্ধক সেই লোকটাকে মারধরের পর সেই লোক আর তার স্ত্রী লাইভে এসেছিল। লুব্ধক তখন তাদের সামনেই দাঁড়িয়েছিল। মূলত সেই তাদের লাইভে গিয়ে সমস্তটা কনফেস করার জন্য বাধ্য করেছিল। তো কমলিনী বলতে থাকে, এই ব্যাপারটা সম্পর্কিত সে লুব্ধক আর সঙ্ঘমিত্রা ছাড়া আর কেউই জানত না। সুতরাং লুব্ধকে যে কাজটা করেছিল সেটা স্পষ্ট। সে আরো জানায় সে নিজেও ভিডিওটা শেয়ার করেছে, তবে সে সঙ্ঘমিত্রাকে এই ব্যাপারে কিছুই জানায়নি। লুব্ধক এই বিষয়ে আর কোনো কিছু না বলে সরাসরি কমলিনীকে জিজ্ঞেস করে সে কি এমএন শর্মাকে চেনে। তো জবাবে কমলিনী হ্যাঁ জানায় আর বলে সে তো অনেক ভালো একজন মানুষ, সুপ্রিম কোর্টের লয়ার, সেই সাথে বিজনেসম্যান, এমনকি সে বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ারের সাথেও যুক্ত। লুব্ধক তখন জিজ্ঞেস করে সঙ্ঘমিত্রার সাথে শর্মার কি সম্পর্ক। কমলিনী বলে তার ম্যাম কুকুরদের জন্য সব কিছু করতে পারে, আর শর্মা স্যার হলো এমন একজন যে এসব ব্যাপারে তার ম্যামকে সব সময় সাহায্য করে। তো লুব্ধক কমলিনীকে জিজ্ঞেস করে সে শর্মার ফার্ম হাউস কোথায়, এটা জানে কিনা। তো কমলিনী জানায় এমএন শর্মার ফার্ম হাউস দুর্গাপুরে। অন্যদিকে আমরা পুলিশকে দেখি যারা কিনা শান্তনুর আস্তানায় চলে গিয়েছে, যেখানে শান্তনুকে মৃত অবস্থায় কুকুরের খাঁচার ভেতর কুকুরের মতো করেই বেঁধে রাখা হয়েছিল। তো সেই ইন্সপেক্টর যার সাথে সঙ্ঘমিত্রা গল্পের শুরুতে দেখা করেছিল, সে পুলিশের বড় অফিসারকে বলে এসবের সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। তো অফিসার ইন্সপেক্টরকে এসব বোকা বোকা কথা বলতে নিষেধ করে। তো অফিসার সেখান থেকে চলে গেলে ইন্সপেক্টর শান্তনুর সেই রুমের একটা জায়গা থেকে গোপন ক্যামেরা বের করে আনে। আমরা বুঝতে পারি ইন্সপেক্টরের আগেও এখানে এসেছিল, আর কোনো না কোনো ভাবে সে এদের সাথে কানেক্টেড। তো ইন্সপেক্টর সেই ক্যামেরাটা নিয়ে এসে তার ফুটেজ চেক করতে থাকে। সেখানেই সে শান্তনুর সাথে লুব্ধককেও দেখতে পায়। এরপরই মাস্ক পরা কেউ একজন এসে শান্তনুকে মেরে ফেলে। তো ইন্সপেক্টর বুঝতে পারে এই খুনের সাথে লুব্ধকই জড়িত রয়েছে। অপরদিকে কেউ একজন নন্দকে ফোন করে বলে এই কুকুরের বিজনেসটা সেই শুরু করেছিল, তার ভরসাতেই কলকাতাতে সেই সিন্ডিকেট শুরু করেছে। কিন্তু এখন তাদের সিন্ডিকেটের একে একে সবাই মারা যাচ্ছে, আর নন্দ এই বিষয়ে কোনো ক্লুই বের করতে পারছে না। তাই সে নন্দকে দ্রুত এই বিষয়গুলো সমাধান করতে বলে। সেই ব্যক্তি আরো বলে নন্দর সিংহানিয়ার ছেলেকে খুন করা সে একদমই সমর্থন করে না। আমরা বুঝতে পারি নন্দ যেই ছেলেটাকে খুন করেছিল তার বাবা সিংহানিয়া, আর সেও বেশ পাওয়ারফুল ব্যক্তি। সেই ব্যক্তি নন্দকে এসবের পেছনে যে আছে তাকে বের করে শেষ করে দিতে নির্দেশ দেয়। আমরা বুঝতে পারি মূলত সেই ব্যক্তিই ছিল এই সিন্ডিকেটের প্রধান, কিন্তু এখানে আমরা তার চেহারা দেখতে পাই না। অপরদিকে লুব্ধক কমলিনীকে নিয়ে শর্মার ফার্ম হাউসে পৌঁছে যায়, কিন্তু সেখানকার গার্ড তাদেরকে ভেতরে ঢুকতে দেয় না। লুব্ধক তখন তাকে মারতে গেলে কমলিনী কোনোভাবে তাকে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে আমরা সেই ইন্সপেক্টর এমএন শর্মা আর নন্দকে একসাথে নন্দর সেই ফ্যাক্টরিতে বসে থাকতে দেখি। তারা সেখানে বসেই কথা বলছিল। আমরা বুঝতে পারি এরা সকলেই একসাথে যুক্ত আর একই সিন্ডিকেটের সদস্য। এখানে ইন্সপেক্টর তাদের লুব্ধকের ব্যাপারে জানায় আর বলে কোথাও তার সম্পর্কে কোনো ইনফরমেশন নেই, এমনকি তার কোনো আধার কার্ড, রেশন কার্ড কোনো কিছুই নেই, একেবারে ভূতের মতো, এই আছে এই নেই। তার এইসব কথা শুনে
নন্দ আবারও খুব বিশ্রীভাবে হাসতে থাকে। তখন এমএন শর্মা তাকে বেশ অপমান করে কথা বলে। সে বলে নন্দ কেবলমাত্র একটা কসাই। শর্মা এখানে বসে তার সাথে কথা বলছে শুধুমাত্র মাংসের ব্যবসা করার জন্য, নয়তো সে কখনোই নন্দর মতো লোকের সাথে কথা বলতো না। শর্মা ইন্সপেক্টরকেও বলে সে কি নন্দর হিস্ট্রি জানে না, নন্দ নিজের বাবা মাকেও কুপিয়ে হত্যা করেছিল। তো ইন্সপেক্টর আর নন্দর অ্যাসিস্ট্যান্ট এই সব শুনে বেশ ঘাবড়ে যায়। নন্দ তখন শর্মাকেই হুমকি দেয় আর বলে নন্দ এতক্ষণে শর্মাকে মাংস বানায়নি কেবলমাত্র বিজনেসের কারণে, নয়তো সেও এতক্ষণ মাংস হয়ে যেত। অপরদিকে লুব্ধক সিদ্ধান্ত নেয় সে ফার্ম হাউসের দেয়াল টপকে ভিতরে ঢুকবে। তো কমলিনী তাকে এমনটা করতে নিষেধ করে, কেননা এমনটা করলে ভেতরে থাকা কুকুরটা চিৎকার শুরু করতে পারে আর তারা ধরা পড়ে যেতে পারে। তো জবাবে লুব্ধক তাকে বলে এখানে আসার পর তারা একবারও কি কুকুরের ডাক শুনতে পেয়েছে, এর মানে নিশ্চয়ই ভেতরে অন্য কোনো ঘটনা রয়েছে। তো লুব্ধক তখন নিজের সেই মাস্কটা পরে নেয় আর ভেতরে ঢুকতে থাকে। কমলিনীও নিজের মুখটাও ঢেকে ফেলে আর সেও লুব্ধকের সাথে দেয়াল টপকে ভিতরে ঢুকে যায়। তারা ওয়াচম্যানের নজর এড়িয়ে ফার্ম হাউসের ভেতরে ঢোকে। তখন তারা দেখতে পায় ভেতরে একটা ফ্যাক্টরির মতো জায়গা রয়েছে, তাই তারা সিঁড়ি বেয়ে উপরে উঠে একটা রুমে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পারে সারি সারি কুকুরের মৃতদেহ সেখানে ঝুলানো। শত শত কুকুরকে জবাই করে তাদের চামড়া ছাড়িয়ে সেখানে ঝুলিয়ে রাখা হয়েছে। কমলিনী তো এটা দেখেই হতবাক হয়ে যায়। সে সেখানেই বসে পড়ে। সেই সময় সেখানে কাজ করা একজন লোক কমলিনীকে দেখে ফেলে, তাই সে তার কাছে আসার আগেই লুব্ধক তাকে মেরে দেয়। সে সেখানে কাজ করা সকল লোকেদের একে একে মারতে শুরু করে। কমলিনীও তখন কাউকে ফোন করে এখানকার সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। সে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল আর ওখানে বসেই কান্না করতে শুরু করে দিয়েছিল। এদিকে লুব্ধক সকলকে মেরে সেই মৃত কুকুরদের দেহের পাশেই তাদের লাশ ঝুলিয়ে রাখে। এরপর সে কমলিনীকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ফেরার পথে কমলিনী সংঘমিত্রাকে ফোন করে আর সব কিছু জানায়। এই সব শুনে তো সে বলে তার কমলিনীর জন্য অনেক বেশি চিন্তা হচ্ছে, কমলিনী যেন দ্রুত বাড়ি ফিরে আসে। সে আরো জিজ্ঞেস করে কমলিনী এইসব বিষয়ে আর কাউকে জানায়নি তো? তখন কমলিনী জানায় যে সে তো পুলিশকে ফোন করে সব কিছু জানিয়ে দিয়েছে আর হয়তো এতক্ষণে পুলিশ সেখানে পৌঁছেও গিয়েছে। অন্যদিকে পুলিশ সেই ফার্ম হাউসে চলে যায় আর সেখানকার পরিস্থিতি দেখে ওয়াচম্যানকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। ওয়াচম্যান তো কাঁদতে কাঁদতে জানায় সে শুধুমাত্র গেটে ডিউটি করে, এছাড়া সে আর কিছুই জানে না। অপরদিকে লুব্ধক কমলিনীকে বাড়ি নামিয়ে দিয়ে নিজের বাড়িতে চলে যায়। ঘরে ঢুকেই সে দেখতে পায় তার সেই পারফিউমটা কেউ ভেঙে ফেলেছে, এমনকি তার রুমের সবকিছু একদম এলোমেলো অবস্থায় রয়েছে। লুব্ধক তো সেখানেই বসে পড়ে। তখনই কয়েকজন লোক তার ঘরে প্রবেশ করে। তারা এসেই তাকে মারতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর সেখানে নন্দ চলে আসে। আমরা বুঝতে পারি এই লোকগুলো নন্দরই পাঠানো ছিল। তো নন্দ এসেই নিজের মাংস কাটার চাপাতি লুব্ধকের কাঁধে বসিয়ে দেয়। সে লুব্ধককে বলতে থাকে সে কেন তার ব্যবসার পেছনে লেগেছে, তার উদ্দেশ্য কি। সে আরো বলে সে নিজে তো মাংস খায় না, তবে মানুষ তো খায়, তাই সে এগুলো বিক্রি করে। আজ মানুষ কুকুরের মাংস খাচ্ছে, তাই সে কুকুরের মাংস বিক্রি করছে। কাল যদি মানুষ মানুষের মাংস খায়, তবে সে মানুষের মাংসই বিক্রি করবে। কি পরিমাণ ভয়ঙ্কর কথাবার্তা চিন্তা করুন। তো তখন নন্দ লুব্ধককে বলে যখন সে মুরগির মাংস খায় তখন তো তার এত খারাপ লাগে না, তাহলে কুকুরের মাংস খাওয়াতে কি দোষ? লুব্ধক তখন বলে সে মাংস খায় না। এই কথা শুনে নন্দ হাসতে থাকে। সে বলে লুব্ধক তার ব্যবসা বন্ধ করার চেষ্টা না করে যেন বাজারে মাংসের খাবারের দোকানগুলো বন্ধ করে। ডিমান্ড না থাকলে সে মাংস বিক্রি করবে না, আর যতদিন ডিমান্ড থাকবে সে হাজার হাজার লক্ষ লক্ষ কুকুর মারবে, কেউ তাকে থামাতে পারবে না। নন্দ তখন লুব্ধককে আরো কিছুক্ষণ অত্যাচার করে আর সেখান থেকে চলে যায়। লুব্ধক তখন নন্দকে বলে সে একটা পাগল। তো নন্দ সেখান থেকে চলে যাওয়ার পরে তার লোকেরা লুব্ধককেও নিজেদের সাথে নিয়ে যেতে থাকে। তো সিঁড়ি থেকে নামার সময় লুব্ধকের কাঁধে বসানো সেই চাপাতিটা পড়ে যায়। এরপর লুব্ধক তাদের সকলকে একে একে মারতে থাকে। তাদের সাথে লুব্ধকের অনেক ফাইট হয়। আশেপাশের সবাই নিজেদের ঘর থেকে উকি দিয়ে এই সব কিছু দেখতে থাকে। তো নন্দর সব লোকদের মারার পর লুব্ধক বাড়ি থেকে বের হয়ে যায়। তখন সে দেখতে পারে তার বাইকটাতে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। লুব্ধক তখন হাঁটতে হাঁটতে একটা গলির ভিতরে চলে যায়। সে সময় অনেক জোরে বৃষ্টি হতে শুরু করে। তো লুব্ধক যখন গলির ভেতরে যায় তখন সে দেখতে পায় দুই পাশ থেকে আরো অনেক লোক তার দিকে তেড়ে আসছে। লুব্ধক তখন পাশ থেকে একটা ইট তুলে নেয় আর সে এলোপাথারি
সকলকে মারতে শুরু করে। সেই লোকেরা সংখ্যায় অনেক বেশি ছিল, তাই লুব্ধকও অনেক আহত হয়ে যায়। শেষ পর্যন্ত সে সকলকে মেরে সেখান থেকে চলে যায়। এরপর লুব্ধক কমলিনীর বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় তার বাড়ির সমস্ত কিছু এলোমেলো, আর বাড়িতে কমলিনী নেই। আমরা দেখতে পাই কমলিনী আহত অবস্থায় একটা জায়গায় পড়ে রয়েছে, অর্থাৎ কেউ তাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। অন্যদিকে লুব্ধক সংঘমিত্রার সাথে দেখা করে। সংঘমিত্রা তার এই অবস্থা দেখে তার ট্রিটমেন্ট করতে শুরু করে আর বলতে থাকে সে যদি জানতো এমন কিছু হবে তবে সে কমলিনীকে একা মোটেও ছাড়ত না। লুব্ধক তখন তার কাছে এমএন শর্মার বাড়ির ঠিকানা জানতে চায়। সংঘমিত্রা এতে অবাক হয়ে যায়। সে ঘাবড়ে গিয়ে বলতে থাকে তার কি ধারণা কমলিনীকে এমএন শর্মা কিডন্যাপ করেছে? এমনটা হতেই পারে না। সে আরো বলে লুব্ধকের কোনো ধারণা আছে মিস্টার শর্মার এই শহরে কতগুলো বাড়ি আছে? সে চাইলেও তাকে খুঁজে বের করতে পারবে না। সে কি করে জানবে সে ঠিক কোন বাড়িতে রয়েছে? লুব্ধক বলে সে ঠিকই তাকে খুঁজে বের করবে। আসলে রামেশের দেওয়া ইনফরমেশন অনুযায়ী লুব্ধক এখন সব কালপ্রিটদের ধীরে ধীরে খুঁজে বের করছে। তো অপরদিকে আমরা এমএন শর্মাকে দেখি, যে কিনা নন্দর ফ্যাক্টরিতে বসে দেশের বাইরে পালিয়ে যাওয়ার প্ল্যানিং করছিল। তো নন্দ তাকে বলে সে যদি পালিয়ে যায় তবে পুলিশ তাদের আরো বেশি সন্দেহ করবে, আর নন্দ এবং বাকিরা এতে ফেঁসে যাবে। তাই সে শর্মাকে পালিয়ে যেতে নিষেধ করে, কেননা সে এভাবে পালিয়ে গেলে তাদের ব্যবসা একেবারে বন্ধ হয়ে যাবে, যে জন্য তাদের অনেক ক্ষতি হবে, তারা পথে বসে যাবে। তাই নন্দ এমএন শর্মাকে বলে দুদিন জেলে থাকলেই তাকে বের করে আনা যাবে, এটা তো কোনো ব্যাপারই না, সবকিছু সে ম্যানেজ করবে। শর্মা তখন তাকে বলতে থাকে সে মরে যাবে, তবুও এক রাত জেল খাটবে না। নন্দ তাকে বারবারই বিদেশে পালিয়ে যেতে নিষেধ করতে থাকে, কিন্তু শর্মা তো তার কোনো কথাই শোনে না আর সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে লুব্ধক তার ফ্যাক্টরিতে চলে আসে, আর তার সেই কলিগ যে কিনা তার সাথে সবসময় ভাব করার চেষ্টা করত, তাকে সাথে নিয়ে সে কোথাও একটা যেতে থাকে। পরবর্তীতে আমরা দেখি তার সেই কলিগ তাকে নন্দর কসাইখানার ঠিকানায় নিয়ে এসেছে। মূলত সে কুকুরের গাড়ি চালানোর কাজ করত, এ কারণেই সে এই ঠিকানা জানত। আর লুব্ধক তার থেকে এই ঠিকানা জানতেই তাকে এখানে নিয়ে এসেছিল। তো লুব্ধক ওই ব্যক্তিকে সেখানে রেখেই দৌড়ে কারখানার ভেতরে ঢুকে পড়ে। তখন তার পিছু পিছু ওই ব্যক্তিও ভেতরে ঢোকে। লুব্ধক সেখানে ঢুকেই সকলকে পেটাতে শুরু করে দেয়। সে তাদের সকলকে খুব বাজেভাবে মারতে থাকে, আর তার সেই সহকর্মী এই সব কিছু ভিডিও করতে থাকে। তো সকলকে মারার পরে লুব্ধক সবগুলো কুকুরকে ছেড়ে দেয়, আর সেখানে থাকা সকল মাংস সহ পুরো কারখানাই জ্বালিয়ে দেয়। এরপর তারা সেখান থেকে বেরিয়ে আসে। তো তখনই তাকে সংঘমিত্রা ফোন করে আর জানায় এমএন শর্মা দেশ থেকে পালানোর প্ল্যান করছে, আর সে এখন কোন বাড়িতে আছে এটাও সংঘমিত্রা লুব্ধককে জানিয়ে দেয়। এরপর লুব্ধক সেই ঠিকানা অনুযায়ী এমএন শর্মার বাড়িতে পৌঁছায়। সে লুকিয়ে লুকিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে আর সরাসরি চলে যায় শর্মার বেডরুমে। সেখানে গিয়ে লুব্ধক দেখতে পায় এমএন শর্মা তো ঘুমিয়ে আছে। তো যখনই লুব্ধক তাকে টেনে তোলার জন্য মাথায় হাত দেয়, তখনই তার কাটা মাথাটা তার হাতে চলে আসে, অর্থাৎ কেউ একটু আগেই এমএন শর্মাকে মেরে ফেলে চলে গেছে। তো যখনই লুব্ধক এমএন শর্মার কাটা মাথাটা হাতে নেয়, তখনই সেখানে পুলিশ চলে আসে। আর আমরা বুঝতে পারি সংঘমিত্রা ইচ্ছে করেই লুব্ধককে ফাঁসানোর জন্য এখানে পাঠিয়েছে, অর্থাৎ সেও এই সিন্ডিকেটের সাথেই জড়িত। আসলে এমএন শর্মা নন্দ এবং সংঘমিত্রাকে বিপদে ফেলে নিজে পালিয়ে বাঁচতে চেয়েছিল, সেজন্যই তারা দুজন মিলে এমএন শর্মাকে খুন করেছে আর ফাঁসিয়ে দিয়েছে লুব্ধককে। এরপর আমরা কমলিনীকে দেখতে পাই, যাকে কিনা নন্দের ফ্যাক্টরিতে বেঁধে রাখা হয়েছে, আর নন্দ তার সামনে বসে খাবার খাচ্ছে। আমরা লুব্ধককেও সেখানে আহত অবস্থায় পড়ে থাকতে দেখতে পাই। সেই পুলিশেরাই লুব্ধককে ধরে নন্দের এই ফ্যাক্টরিতে নিয়ে এসেছে, কারণ তারাও তো এই সিন্ডিকেটের সাথেই জড়িত। এক কথায় বলতে গেলে তারা নন্দের হাতের পুতুল। যাই হোক, তো দেখা যায় কমলিনী কাঁদতে কাঁদতে বলতে থাকে, নন্দ যা করছো ভুল করছো, তোমাকে এসবের মূল্য দিতে হবে। আর কমলিনী নন্দকে কুকুরগুলোকেও ছেড়ে দিতে বলে, কিন্তু নন্দ এখানে কমলিনীর সাথে অনেক বাজে আচরণ করতে থাকে। সে সেই একই কথাগুলো কমলিনীকেও বলে যেগুলো সে লুব্ধককেও বলেছিল। সে বলে অন্য প্রাণীদের মারতে কোনো সমস্যা না থাকলে কুকুর মারলে এদের কি সমস্যা? তো নন্দর কথা আর আচরণ দেখে আমরা বুঝতে পারি সে একটা সাইকো। কমলিনীদের কথা হচ্ছে মানুষ তো তাদের প্রয়োজনে জীবিকার তাগিদে অন্যান্য পশু খেয়ে থাকে, কিন্তু এখানকার কেউই তো কুকুর খায় না।
তাহলে সে কেন কুকুরদের খামোখা মারছে? আর কেন তারা খাসির মাংসের কথা বলে কুকুরের মাংস খাওয়াবে? কেনই বা এভাবে রাস্তার কুকুরদেরকে মারবে? কিন্তু নন্দ তো তাদের এসব কথার কোনো পাত্তাই দেয় না। আর হঠাৎ করেই সে কমলিনীর একটা হাতই কেটে ফেলে। তখনই কমলিনী চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে যায়। নন্দ আরও কিছু করতে যাবে তার আগেই সে দেখতে পায় লুব্ধক উঠে দাঁড়িয়েছে। সেই সময় সে একটা মেশিন তুলে নেয় আর সেটা দিয়ে সেখানে থাকা সকলকে একে একে মারতে শুরু করে। যখন নন্দ দেখে লুব্ধক একে একে তার সকল লোককে বিশ্রীভাবে মেরে ফেলছে, সে তখন চুপচাপ একটা চেয়ার নিয়ে বসে এইসব দেখতে শুরু করে। সে লুব্ধককে এভাবে সকলকে মারতে দেখে বেশ খুশি হয়। এরপর সে লুব্ধককে বলে লুব্ধকও তার মতোই কসাই, আর মরার পর তো সবাই মাংস। লুব্ধক তখন নন্দকে নিচে ফেলে দিয়ে বলতে থাকে, এটাই জঙ্গলের নিয়ম, প্রকৃতির নিয়ম, আর সমস্যাটা কোনো খাবার নয়, সমস্যাটা মানুষের মাথায়। এ কথা বলেই সে নন্দকেও প্রাণে মেরে ফেলে। আমরা দেখতে পাই সেই ঘরের আশেপাশে মানুষের হাত পা ছড়িয়ে আছে। এরপর লুব্ধক সংঘমিত্রার সাথে দেখা করতে তার এনজিওতে যায়। লুব্ধককে এই অবস্থায় দেখেই সংঘমিত্রা অনেক বেশি ঘাবড়ে যায়। সে বলতে থাকে সেই কুকুরগুলোকে ভালোবেসেই এখানে কাজ করতে এসেছিল, কিন্তু সে এসবে ফেসে গিয়েছে। সে হয়তো 30টা কুকুরকে স্যাক্রিফাইস করেছে, কিন্তু 70টা কুকুরকে তো বাঁচিয়েছে। লুব্ধক আবারও তার কুকুরটার ব্যাপারে তাকে জিজ্ঞেস করে। তখন সংঘমিত্রা জানায় সে ব্যাপারে সে সত্যিই কিছু জানে না। এরপর সে বলে হয়তো সে কুকুরটাকে নর্থ ইস্টের কোথাও একটা পাঠিয়ে দিয়েছে। সে দামাল নামের এক ব্যক্তির ব্যাপারেও তাকে বলে, আর তাকে তার নাম্বারও বের করে দেয়। লুব্ধক তখন বলতে থাকে সে বিশ্বাসঘাতকতা করেছে সেই সকল কুকুরদের সাথেও আর কমলিনীর সাথেও। সে রাস্তার কুকুরদের বাঁচানোর নাম করে তাদেরকে শেষ করে দিয়েছে, আর তার পোষা কুকুরটাকেও সে ছাড়েনি। তো এরপর সে ওই মেশিনটা চালু করে যেটা দিয়ে সে নন্দর ফ্যাক্টরিতে সকলকে মেরে ফেলেছিল। হতে পারে সে সংঘমিত্রাকেও শেষ করে দিয়েছে। তো দৃশ্য এখানেই কাট হয়। পরবর্তী দৃশ্যে আমরা কমলিনীকে হসপিটালে দেখতে পাই। তার সাথে পুলিশ অফিসার দেখা করতে আসে। সে কমলিনীকে জানায় মাংস রিলেটেড সকল রেস্টুরেন্টকে সিল করে দেওয়া হয়েছে, আর কুকুরদের এই কেসের ইনভেস্টিগেশন করে তাদের একজন ইন্সপেক্টরের পেছনে থাকা ব্যক্তিকেও খুঁজে পেয়েছে। সে এরপর লুব্ধকের একটা ছবি বের করে কমলিনীকে দেখায় আর জিজ্ঞেস করে সে কি তাকে চেনে। কমলিনী জানায় সেই ব্যক্তিকে চেনে না। এরপর আমরা সেই ব্যক্তিকে দেখি যে এর আগেও একবার নন্দকে ফোন করেছিল, আর তার আইডেন্টিটি আমরা জানতে পারিনি। সে ফোন করে কাউকে লুব্ধকের ছবি পাঠাতে বলছে, আর বলছে যেহেতু কেউ তার পরিচয় বের করতে পারছে না তাই সে নিজেই তার পরিচয় বের করবে। লুব্ধকের ছবি দেখেই ভয়ে তার হাত গ্লাস থেকে পড়ে যায়। ওই ব্যক্তি তখন দ্রুত কাউকে একটা ফোন করে আর বলতে থাকে স্যার ও তো ফিরে এসেছে, আমরা জানতাম না এতদিন সে কোথায় ছিল আর কিভাবে ছিল। সে আরো বলে তারা এটাও জানতো না সে বেঁচে আছে কিনা, এমনকি সে তো এখনো আগের মতোই আছে, একটুও পাল্টায়নি। ওই ব্যক্তি ফোনের অপর পাশের ব্যক্তিকে আরও জানায় সে তাদের ইস্টার্ন জোনের ব্যবসার সাথে জড়িত সকলকে শেষ করে ফেলেছে তার সামান্য একটা বাচ্চা কুকুরের জন্য। তখন আমরা লুব্ধককে দেখি যে কিনা একটা বক্স ওপেন করছে যার ভেতরে অনেক অস্ত্র ছিল। ওই ব্যক্তি বলতে থাকে স্যার জানি না আবারও কেন ফিরে এলো লুব্ধক। তো এখানেই প্রথম লুব্ধকের নাম প্রকাশিত হয়, যদিও গল্পের শুরু থেকেই আমি তার নাম বলে দিয়েছি শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার জন্য। তো আমরা এখানে এটাও জানতে পারি সে ছিল একজন ফর্মার মিলিটারি পার্সন, কোনো একটা কারণেই তাকে সেখান থেকে সাসপেন্ড করা হয়েছিল। তো এরপর আমরা লুব্ধককে দেখি যে কমলিনীকে ফোন করে জানায় সে অরুণাচলে যাচ্ছে তার কুকুরটাকে ফিরিয়ে আনতে। তো কমলিনী তাকে জিজ্ঞেস করে সে কি করে জানলো কুকুরটা সেখানে রয়েছে। লুব্ধক তখন সেই কথার কোনো জবাব দেয় না। কমলিনী তখন লুব্ধককে বলে পুলিশ তাকে খুঁজছে আর তাদের কাছে তার একটা ছবিও আছে। লুব্ধক তখন কমলিনীকে তার এই নাম্বারটা ডিলিট করে দিতে বলে আর জানায় সে নতুন নাম্বার নিয়ে তাকে ফোন করবে। কমলিনী তখন লুব্ধককে কুকুরদের আরো একটা কেসের ব্যাপারে জানায় যেখানে বেশ কয়েকটা কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে, কিন্তু পুলিশ সবকিছু জানার পরেও কোনো কিছুই করছে না, কেবলমাত্র কুকুরের কেস বলে। সবকিছু শোনার পর লুব্ধক বলে সে আবারও ফিরে আসবে। এই সময় এই গল্পের আরো একটা বড় রহস্য সামনে আসে। আমরা দেখি লুব্ধকের সেই সহকর্মী যে কিনা তার সাথে সবসময় খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করত, তার কাছেই আছে লুব্ধকের সেই কুকুর ছানাটি, অর্থাৎ সংঘমিত্রা লুব্ধককে আবারও ভুল ইনফরমেশন দিয়েছিল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি এলাকার কুকুরগুলো ধরার সময় লুব্ধকের সহকর্মী লাট্টু এই কুকুরের বাচ্চাটাকেও ধরেছিল আর নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল।
এরপর কুকুরটা তার সাথেই থাকতো আর সে তার বেশ যত্নও করত। সে তাকে আদর করে ঘোতন বলে ডাকত। তো এরপর সে লুব্ধকের নন্দের ফ্যাক্টরিতে গিয়ে সেই মারামারির ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেয়। এতে করে তার বেশ ফলোয়ার বেড়ে যায়। লাট্টুও খুশি হয়ে লুব্ধককে ভিডিও কল করে তার কুকুরটাকে দেখানোর জন্য। সে লুব্ধককে বলতে চাইছিল তার মতো সেও কুকুরদের অনেক ভালোবাসে আর তারও একটা কুকুর আছে। কিন্তু লুব্ধক যখন লাট্টুর ফোন কল পায় সে সেটা রিসিভ না করে তাকে ব্লক করে দেয়। আর এর মধ্য দিয়েই এই গল্পের প্রথম সিজন শেষ হয়। এর পরবর্তী সিজনেই হয়তো আমরা জানতে পারবো লুব্ধকের জীবনের আসল কাহিনী কি আর কি এমন ঘটেছিল যে সে তার পুরো আইডেন্টিটি পরিবর্তন করে ফেলেছে। আর সেই লোকটাই বাকে যে সবকিছুর আড়ালে থেকে এই সিন্ডিকেট চালাচ্ছে। তো এর পরবর্তী সিজন যখনই আসবে তখনই সেটা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। আর সেখানেই হয়তো আমরা সকল প্রশ্নের উত্তরও পেয়ে যাব। যাই হোক, তো এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।